পরিচয় আলাদা করে বলবার ধৃষ্টতা বোধহয় আমাদের কারণ নেই। শুধু একটাই কথা, তিনি আরো সমৃদ্ধ করে চলুন আমাদের। এই মুহূর্তে আমরা সম্মাননা জ্ঞাপন করব ডক্টর কল্পনা সেন বরাটকে। তাকে একটু মঞ্চের সামনে ডেকে নেব। আমরা সোসাইটির পক্ষ থেকে রঙিন পুষ্পের শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর কল্পনা সেন বরাটকে। এই মুহূর্তে আমরা বরণ করে নেব তনিমা সেন বরাটকে। তাকে আমরা মঞ্চের সামনে আমন্ত্রণ জানাবো। একটু করতালি হোক, আমরা অনেকে আছি কিন্তু এই প্রেক্ষাগৃহে, আর ঠান্ডা কিন্তু অতটাও পরে নেই। রঙিন পুষ্পের শুভেচ্ছা। একটু সামনে আসলে এরপরে আমরা বরণ করে নেব মাননীয় কবির সেন বরাট মহাশয়কে। নৃত্যগুরু মাননীয় কবির সেন বরাট এবং একাধারে অভিনেতা। আমরা বরণ করে নিচ্ছি কবির সেন বরাট মহাশয়কে। এই মুহূর্তে আমরা বরণ করে নেব মাননীয় কোহিনূর সেন বরাট মহাশয়কে। নৃত্যগুরু, নৃত্য প্রশিক্ষক, নৃত্যশিল্পী, অনেকগুলো পরিচয়ের মাঝে যার একটা খুব ভালোবাসার পরিচয়, দেশ বিদেশ বিশ্বের সবার কাছে তিনি আমাদের ভালোবাসার কাকামণি। তাকে আমরা বরণ করে নিচ্ছি রঙিন পুষ্প দিয়ে। সোসাইটির পক্ষ থেকে আমরা মাননীয় কোহিনূর সেন বরাট মহাশয়কে বরণ করে দিলাম। আমরা এই মুহূর্তে বরণ করে নেব মাননীয় কৌস্তব সেন বরাট মহাশয়কে। সোসাইটির পক্ষ থেকে সোসাইটির সদস্য বরণ করে নিচ্ছেন মাননীয় কৌস্তব সেন বরাট মহাশয়কে। আমরা এই মুহূর্তে বরণ করে নেব মাননীয় পৌশালী সেন বরাট মহাশয়াকে। আসলে দিদির সামনে বলতে একটু ভয় লাগে, কারণ এখন আমরা মাননীয় পৌশালী সেন বরাট মহাশয়াকে বরণ করে নেব। সোসাইটির পক্ষ থেকে সদস্যরা বরণ করে নিচ্ছেন এবং এই নান্দনিকতায় সমৃদ্ধ পরিবারকে একটি স্মারক সম্মাননা আমরা তুলে দেব। এবং স্মারক সম্মাননায় আমরা যে বিষয়টি রেখেছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। একটি গাড়ি, এবং যে গাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ির মডেল, সেই গাড়িটি আমরা তুলে দেব পরিবারের হাতে। তুলে দিচ্ছেন সোসাইটির সাধারণ সম্পাদক মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায় মহাশয়। একটু জোরে করতালি হোক মুহূর্তটাকে। আসলে এই মুহূর্তটা আমাদের সকলের কাছে অত্যন্ত দামি। আমরা সবাই চাই এই মুহূর্তটাকে বন্দী করে রাখতে। এবং তারপরে বাঙালির আতিথেয়তার অন্যতম বিষয় মিষ্টি। সেই একটি মিষ্টির হাড়ি আমরা তুলে দিচ্ছি পরিবারের হাতে, সবাই মিলে একসঙ্গে। আসলে বাঙালির এই মিষ্টি মুখ একদম অত্যন্ত এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই রঙিন মুহূর্তটিকে আরো রঙিন করে রাখছি এবং সোসাইটির পক্ষ থেকে এই মিষ্টি তুলে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক নান্দনিকতায় সমৃদ্ধ পরিবারকে এবং আজ যারা পরম্পরা অনুষ্ঠান করবেন। এবং এই মিষ্টিটির নাম হচ্ছে মহারাজা মিষ্টি। এবং এই মুহূর্তে আর আমার কথা আপনারা কেউ শুনতে চাইবেন না, আমরা জানি। এবং আমরা যে সময়ের জন্য অপেক্ষায় অধীর ছিলাম, যাদের কথা শুনবো, যাদের পরিবেশনা শুনবো, দেখবো, সেই সময়টুকুর জন্য এখন আমরা সবাই কিছুক্ষণ মোহ আবিষ্ট হয়ে থাকবো।
এই মাইকটা আমার মাইকটা একটু বাড়াতে হবে মনে হচ্ছে। আমি মূল গায়ে, কিন্তু আমার অবস্থা সবচেয়ে খারাপ। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, বিশেষ করে সিদ্ধার্থ আর সৌমিত্র যারা আমাকে আমন্ত্রণ করেছে। প্রথমে সিদ্ধার্থ আমাকে বলেছিল আমি আর আমার মেয়ের কথাটা বলতেই হয়, মধুপর্ণা, তা ও তো বম্বে প্রবাসী, কাজেই ও সকাল থেকে খুব বাবা আমার নামটা বলো, কিন্তু সেইটাই আগে বলে নিলাম, যদি পাছে বলে যাই। এখানে যারা রয়েছি আমরা, এটা ঠিক যে সেন বরার শব্দটা এখন একটা পরিচিত সারনেম হয়ে গেছে, একটা ব্র্যান্ড হয়ে গেছে। শুরুটা হয়তো আমি করেছিলাম, কিন্তু কিভাবে শুরু হয়েছিল সেগুলো একটু সব জানা দরকার। আমি আগে পরিচয় করে দিই সকলের সঙ্গে। আমার ছোট ভাই কোহিনুর, আপনারা জানেন ওকে, মেজ ভাই কবির, আমার ছোট দিদি ডক্টর বললে ছোট দিকে কিরকম একটা লাগে, যাই হোক, কল্পনা সেন বরাট, আমার স্ত্রী তনিমা সেন বরাট, আমার ছেলে কৌস্তব সেন বরাট, আর বৌমা পৌশালী সেন বরাট। ওদিক থেকে পরিচয় করে দিই। আসলে বাইরের এরাও আমার সব ভাইপো, দুই ভাই, মিন্টু সরকার, শঙ্কর কোলে, এদিকে ভাইপো, তো ভালোটা করো ব্যানার্জি, আসলে সত্যি কথা একটা বলি, এই যে রক্তের সম্পর্ক, আমি এটার থেকেও বেশি বিশ্বাস করি আত্মার সম্পর্কে। এখানে যারা আছেন, আমার ছাত্রছাত্রী অনেকে এসছেন, চেনা জানা অনেকে রয়েছেন, সবাই আমার আত্মার আত্মীয়। আমরা কেউ ভিন্ন পরিবারের নই, শুধুমাত্র এই পরিবার নয়, পুরোটাই আমাদের পরিবার। এটা এই শিক্ষা আমাদের খারমার কাছ থেকে পাওয়া। খারমা সবাইকে নিয়ে ভালোবাসতেন। তারপরে বাবাদের থেকে দেখেছি, এবং আমাদের শুরুর যদি বলেন আমাদের শিক্ষার, তাহলে হলো এই দিদি ছোটদি সেতার বাজাতেন, পিয়ানো বাজাতেন, তবলা শিখতেন, পুরোটাই প্রফেশনাল নয়। পরে ডক্টরেট করেছেন এডুকেশন, কলেজের প্রিন্সিপালও হয়েছিলেন। কিন্তু আমাদের প্যাসিভ লার্নিংটা অবশ্যই দিদির হাত ধরে, এবং একদম ছোটবেলায় যখন আমরা পাড়ার বন্ধুরা মিলে কিছু করি, ছোটদি থাকতেন আমাদের ডিরেক্টর। ছোটদি আমার বন্ধুদের নিয়ে নাটক করানো, এবং আমার প্রথম নাটক বাড়ি ছাড়া বাইরে করা সেটা হলো ডাকঘরের অমল। তখন আমার বছর 10 বয়স হবে, বড় বছর। সেটা কিন্তু সৌমিত্রদের দালানে, সৌমিত্র ব্যানার্জিদের জমিদার বাড়ি বলতাম আমরা, ওদের দালানে আমার প্রথম নাটক করা ডাকঘরের অমল। খুব ছোট। আমরা এইভাবে বড় হয়েছি, মাকে স্মরণ করে। হ্যাঁ, ও সেটা কবিতা বলা, স্কুলেতে করা, এগুলো তো আছে। একটা কাজ করি, আমরা 3 ভাই মিলে একটু মাকে স্মরণ করি। অবশ্যই, কারণ আমাদের মূল অনুপ্রেরণা আমাদের মা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না, প্রত্যেকেরই তাই। অবশ্যই। আচ্ছা তুই আমার পরে কথা বলবি না, কারণ তোর গলাটা এত সুন্দর না, আমার গলার দৈন্যতাটা প্রকাশ পেয়ে যায়। চল, কি গান হবে আমি জানি না। আর একটা সুবিধা হলো, আমার গানটা তো কাজ নয়, আমার গান তৈরি করা কাজ। কাজে খুব খারাপ হলেও আমার জীবিকায় আঘাত পড়বে না, এই একটা সুবিধের দিক।
মাকে মায়ের হাসি চাঁদের ঝরে মাকে মনে পড়ে মাকে একটা কথা আপনাদের বলি, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা কথা, সেটা পাশ্চাত্যের মানুষদের সম্পর্কে বলা, যে যখন আনন্দ করবে তখন শিশুর সারল্য নিয়ে আনন্দ করো, উচ্ছ্বাস প্রকাশ করো। যখন কর্মের প্রতি হবে তখন যৌবনের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা নিয়ে কর্মের প্রতি হবে। আর যখন চিন্তা করবে তখন বার্ধক্যের স্থিতি নিয়ে চিন্তা করো। তাই যৌবন বার্ধক্য এগুলো ভুলে গিয়ে আপনাদের একটু অনুরোধ করব যে আজকে একটু শিশুর উচ্ছ্বাস নিয়ে হাততালি দিতে। এই দুটো অনুরোধ রাখলাম। কতটা কি হবে? আচ্ছা, ভটুদা এসছেন কোথায়? ভটুদা আমি আবার আসতে বলছি। অমিত মল্লিক
একটু মঞ্চে আসতে বলছি। আসলে এটাও একটা ইতিহাস লুকিয়ে আছে। আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম এবং শেষের দিকে আমরা একই বাড়ির দোতলায় এবং একতলায় থাকতাম। আমার এক দাদা, আমরা ছোটবেলা থেকে ওই মধুদার ভটুদা, তপন মল্লিক, অমিত মল্লিক, একটু ভটুদার জন্য জোরে একটা হাত থাকে। উনি সাহসের ছাত্র ছিলেন, চিত্রপ্রিয় মুখার্জির ছাত্র ছিলেন এবং আমাদের গান শেখার অনুপ্রেরণা যদি বলেন তাহলে অবশ্যই ভটুদা। এবং মধুদার তবলা সকালবেলা থেকে তা তা থাতিনা নাতিনা থাতিনা নাতিনা এই শুনছি আর ভটুদার গান শুনছি, এই শুনে বড় হয়েছি, বেড়ে উঠেছি। কাজে সেন ভরাট না হলেও কোথায় একটা সেন ভরাটের তো ছোঁয়া আছেই। এবং সবাই জানতেন যে আমরা আপন ভাই, এমনই একটা ব্যাপার ছিল। তা ভটুদা যখন, আমি জানি না উনি এসছেন, দেখাও করেননি, কিন্তু আমার বলেছিলেন আমি যাওয়ার চেষ্টা করব, ওই জন্য ডেকে নিলাম। অনেক ধন্যবাদ ভটুদা। আজকে স্মৃতিচারণের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি ছর্দি অর্থাৎ আমাদের প্রথম গুরু, তারপরে অনেকের কাছে শেখার সৌভাগ্য হয়েছে। গুরুদের নাম বলে আর সত্যম কি সামনে? ভালো আছো? ঠিক আছে, ওকে। আমাদের যে শেখানোর জায়গাটা সেই ছোট্টবেলা থেকে ছর্দির হাত ধরে, ছর্দিকে বলবো একটি কবিতা বলতে, যেভাবে আমাদের শেখাতেন সেভাবে আসুন আমরা এখনো শিখি। একটা কথা বলি, যদিও দাদা বললো দাদার পরে না বলতে, তবুও বলতে হবে। ছর্দি মানে আমাদের হাতে খড়ি ছর্দির কাছে। রবীন্দ্রনাথকে চিনেছি ছর্দির হাত ধরে। আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে ছর্দির অনুপ্রেরণায় শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা সারা বাড়ি আমি পুরোটা গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াতাম। এবং সেটা সেই একটা প্রথম থেকে শেষ অবধি ডায়ালগ সমেত একাই করে যেতাম। আর তখন ওই লং প্লেইং রেকর্ড ছিল, সেই শুনে শুনে আমি মুখস্থ করতাম। আর ছর্দির আরেকটি গুণ না বলে পারছি না, লোকে বলে না শিক্ষা বয়স হয়ে গেছে আর কি শিখবো, এটা প্রত্যেকের কাছে শিক্ষণীয়। ছর্দি এই বয়সে এসে আবার নতুন করে আবৃত্তি শিক্ষার ক্লাসে ভর্তি হয়েছেন প্রণতি ঠাকুরের কাছে। এটা আমাদের কাছে অবশ্যই অনুপ্রেরণার বিষয় প্রত্যেকের কাছে। এবং যখন আমাকে সাহেব বলল প্রথম, আমি কিন্তু ছর্দির কথা ভাবতে পারিনি এই কারণে, তখন হসপিটালে এসেছিলেন ছর্দি। তারপরে ভালো হয়ে ফিরলেন, ফিরে আমার যেটা হলো হঠাৎ বেড়াতে চলে গেল। কি করে গেল? চলে গেছে কিন্তু ব্রেন স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, আগের মাসে সেরিব্রাল। এবারে কিন্তু কোথাও ঘাটতি নেই। এইটাই শেখার আসলে বয়সটা ফ্যাক্টর নয়। আমারও 73-74 হলো, কিন্তু আমি যা পরিশ্রম করি, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি 37-এর যুবক সেটা পারবে না। মানে এটা কিন্তু পারি এখন। আমার সঙ্গে যারা থাকেন, আর কবিরের এখন কিন্তু 70 পূর্ণ হয়ে গেছে। লাফাতে লাফাতে নাচে, দাঁড়াম করে মাটিতে বসে আবার টাং করে লাফিয়ে উঠে পড়ে। মানে ওর এটা অ্যাডভান্টেজ অবশ্যই রোগা হওয়ার। হ্যাঁ, ছোট্ট একটুখানি কবিতা শোনো। নমস্কার। প্রথমেই আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার না, এটা আমাদের সেন ভরাট পরিবারেরই পরম সৌভাগ্য যে আজকের এই বিশেষ দিনটিতে আপনারা ডেকেছেন এবং এইরকম সমাদর ও সম্মান পাচ্ছি। কাজেই এই সম্মান যারা আমাদের দান করলেন তাদের আমাদের পরিবার থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কবিতা আবৃত্তি করতে গেলে না দেখেই বলতে হয়, সেটা ঠিকই, কিন্তু আমার প্রায় 80-র কাছাকাছি বয়স হতে চলল, স্মৃতি মাঝে মাঝে তঞ্চকতা করে।
কাজে আমি কবিতার পাতাটা খুলে নিয়ে আমি একটু বলছি, কারণ বলতে বলতে যদি হঠাৎ মনে হয় যে ভুলে গেলাম সেটা খুব খারাপ হবে। তাই সেই জন্যই আপনারা কিছু মনে করবেন না, তাই প্রায় পাঠই বলবো। আমি বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নববেশ। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদ বিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত গোলাপ ফোটালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন ভুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনি কখন ঘুম এলো মোর নয়নে। উঠিল যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরুতলে আছি একলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যাবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। একা আছি প্রাণ ভূতল শয়ান, আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে? আজি ঝড়ো ঝড়ো বাদরে। তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মূর্তি ধরিয়া। স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পাড়া। সিক্ত তোমার জটা জুট হতে সলিল পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া। তাপস মূর্তি ধরিয়া নমিহে ভীষণ মৌন রিক্ত। এসো মোর ভাঙা আলয়ে। ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙা আলয়ে। মনে হলো 80 বছর বয়স। একজন যেন রসভঙ্গ করতে এসছে, আমি আর সেটা করতে চাই না। আমি আমার জায়গায় চলে যাচ্ছি। আপনাদের অনেক আনন্দ। আর সত্যি আমরা পাশাপাশি বাড়িতেই থাকতাম, তবে এমন ঘটনাচক্রে আমাদের বাড়ির জানলাগুলো মুখোমুখি ছিল। মানে সবাই মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করতে হতো। আর ছোটবেলায় সম্ভবত ওদের প্রথম বন্ধু আমরা, আমাদের প্রথম বন্ধু ওরা। ছাতে ক্রিকেট খেলা এই নিয়ে আমরা বোধহয় সেন্ট বরাট মল্লিক একই সঙ্গে একটা গেটার ফ্যামিলির মতোই ছিলাম। আজও কল্যাণ আমাকে সেই সুযোগে একজন সদস্য মনে করে আমাকে ডেকে আনলো। এটা কল্যাণের মুহূর্ত, ও এই জন্যই বড় হয়েছে। নমস্কার। কি করি রে? গান কর একটা, তুই একটা গান কর। একটু মজা করিস, একটু মজা করিস। এই বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্ব মাছকে ধরে জিরার বাটায় দাও। কাটা
প্রায় 25-26 বছর আগে তৈরি করেছিলাম, এখনো জনপ্রিয়। লোপার কণ্ঠে হয়েছিল, তারপর আমিও রেকর্ড করেছিলাম। এই বাংলায় আমার সরষে বাংলা পার্শ্বে মাছকে ধরে জিরা পাঠায় দাও বাংলা 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 আমাদের বাঙালিদের বড় মজার একটা রীতি আছে। বাড়িতে যখন কেউ আসে, অতিথিরা, বন্ধুরা, আমাদের মায়েরা বোনেরা কি বলে, ওরে দুমুঠো চাল হাঁড়িতে দিয়ে দিই। এই যে নিজের অন্যের সঙ্গে একাত্ম করে নেওয়া, আপনাদের শুভেচ্ছায় পৃথিবীর বহু জায়গায় দিয়েছে। এই রীতি কিন্তু কোথাও দেখতে পাই। তাই কেউ এলে দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও বাংলা 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 চালের ভাপা পিঠে বানান আপনারা কেউ এখানে? হয়, সত্যি হয়? ওটা কোন সময় হয় যেন? আমার ফোন নাম্বারটা দিয়ে যাব, যখন পিঠে বানাবেন তখন দয়া করে আমাকে নিমন্ত্রণ করবেন। পাশে আমার সহধর্মিনী বসে আছেন, জানি বাড়ি গিয়ে খুব ঝগড়া হবে, পিঠে বানাতে পারে না। বৌমা তো আরো। শীতের ভোরের বেলা পুকুর টুসু কাজের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকরি আহামরি, সুর চাকরি আহামরি। বাংলায় বানায় আবছা ভোরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা। প্রত্যেক ভাই ফোঁটায় যা হয়, সর্দি আর বর্দি, আমরা 3 ভাই বসি। আর সর্দিরা কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা। বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ, সারা পৃথিবীতে 30 কোটির বেশি বাঙালি আমরা ভাবতে পারেন। এই বাংলা বলা সমস্ত মুখ নাও তো সাথে নাও বাংলা 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 বাংলায় আমার সরষে পৌঁছে দাও, বাংলা পার্শ্বে মাছকে ধরে জিরার পাঠায় দাও বাংলা বলি কি করে। এইটুকু জায়গা একসঙ্গে গাইতে পারি না আমরা? এটা রিহার্সাল। 1 2 3 বাংলা। আরো জোরে সবাই। বাংলা বলি কি করে, বাংলা বুকের ভিতরে
বাংলা বলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে, বাংলা বুকের ভিতরে। আছে কিন্তু খালি নাচে না। আপনারা জানেন না, আমাদের যখন কোয়ার প্রথম হয়েছিল তখন আমাদের গানের দলে কবি ছিল, পরে ওরা সব নাচ শিখতে আরম্ভ করলো সমুদ্রের কাছে। আর বুবুন ছোট্টবেলা থেকে খুব নাচতে ভালোবাসে, আর আমি ওকে নাচতে দেবো না কিছু, আর আমি ওকে গান গাওয়াবো। সবচেয়ে মজার কথা হলো, আমার অফিসে একটা ফ্যামিলিদের একটা কম্পিটিশন হলো, প্রতিযোগিতা। বুবুন সেখানে গান গিয়ে ফার্স্ট হয়ে গেল। এবারে মা খুব চাইতো বুবুন নাচে, তা আমি কিছুতেই ওকে নাচতে দেবো না। কেন নাচতে দেবো না? আমার কেমন যারা নাচে তাদের কিরকম একটা অন্যরকম লাগতো ছেলেটা। যাই হোক, সৌম্যটার নাচ দেখে প্রথম আমার মনে হলো নাচটা মেয়েদের নয়, নাচটা ছেলেদের। এরকম নাচ আমার একটা স্বপ্নের মতো। তখন বুবুনকে বললাম, মোহন তুই নাচবি। সেই বুবুনের নৃত্য জীবন শুরু হলো। আজকে তো আপনাদের শুভেচ্ছায় কোহিনূর সেন বরাট একটা নাম অবশ্যই। এগুলো আমাদের পাওয়া। কবির প্রথম রেডিও ড্রামা তাতে করতে যেত, জ্বালা করেছে গীতাদের সঙ্গে, ঋত্বিক ঘটকের জ্বালা, ছোট্টবেলা থেকে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি, আপনাদের কিরকম শুনতে লাগবে জানি না। আমাদের তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড কবির। কবির অসম্ভব ট্যালেন্টেড, মানে ও যেটাতে হাত দেয় সেটা এত ভালো করে, আর ওর সমস্যাও শেখায়, মানে কোনটা করবে সেটা বুঝে উঠতে পারে না। আর বুবুনের তো সবচেয়ে সুবিধে, ও নাচ ছাড়া কোনো কিছু ভাবেই না। আমারও একটু অসুবিধা আছে কতগুলো। যাই হোক, হঠাৎ একটা মাইক নাম, হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালো বলেছে, প্রথমে হ্যালো বলবো। আসলে একটু লেখালেখিও করি তো। কিছুদিন আগে 22শে আগস্ট আমার জন্মদিন, সেদিন একটা আমার কবিতার বই বেরোলো। কবিতা না বলে ওই জন্য আমি নাম দিয়েছি না পদ্মমালা। ওগুলো ঠিক কবিতা নয়, আমার নিজের মনের ভাব প্রকাশ করা একটা। তা সেইটাতে এই কবিতাটা আমার নিজের হঠাৎ মনের থেকে মনে হয়েছিল যে আমরা কিসের জন্য বাঁচি সেটা। তা একদিন এটা কিন্তু করছি। আজকে দুপুরবেলা হঠাৎ বোন ফোন করে বলছে, হ্যাঁ রে দাদা, বৌদি আর তুই ওটা একটু বলিস না। ঠিক আছে, ওকে বললাম, বলে ঠিক আছে, ওইটুকু পারবো, ঠিক আছে। আসলে ও আমাদের মঞ্চের নেপথ্য কর্মী, আমাদের সেটা আমাদের অনেক কাজ থাকে, সেই সব কাজে ও নেতৃত্ব দেয়। এটা একটা জায়গা। তা যাই হোক, একদিন কবিতাটা শুরু করছি। একদিন গিন্নিকে বললাম, হ্যাঁ গো চলো না কোথাও বেরিয়ে আসি। কোথায়? সাগরে না পাহাড়ে? না, এবার সমতলে কোথাও যাবো, অচিন কোনো গায়ে। থাকবো কোথায়? কেন? যে থাকতে দেবে তার কাছেই থাকবো। যদি কেউ থাকতে না দেয়? আরে বাবা, তাহলে একটা ঘর বানিয়ে নেবো। সে আবার হয় নাকি? হয় গিন্নি, হয়, সব কিছু হয়, ইচ্ছে থাকলে সবই হয়। যাই হোক, এই বলে বাক্স প্যান্টরা গুছিয়ে দুজনে মিলে গেছি নদীর ঘাটেতে, গঙ্গার ঘাটে। গিয়ে দেখি কয়েকটা নৌকা রয়েছে, তার মধ্যে একটি ছিপছিপে মাঝি। তাকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, আমাদের নিয়ে যেতে পারবি কোনো একটা অচেনা গায়ে? সে বললে, আর শক্ত কাজ কি, উঠে পড়ুন নৌকায়। উঠে পড়ো কর্তা। তা আমরা দুজন উঠে পড়লাম। এবার নৌকা চলা শুরু হলো। নৌকা চলছে চলছে চলছে, আমাদেরও ধুলুনিতে একটুখানি ঘুম এসে যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে। হতে হতে খুব খিদে পেয়ে গেল। খেয়েছি তো অনেক সকালে। মাঝিকে বললাম, মাঝি একটু কোথাও নাওটা ভেড়াও, একটু কিছু খাই। বলে, এখানে তো কিছু পাবেন না কর্তা, এখানে কিচ্ছু নাই।
একটা কাজ করুন, আমার কাছে একটু মুড়ি আর বাতাসা আছে, সেইটা খেয়ে নিন কর্তা। অগত্যা সেই মুড়ি আর বাতাসা জল দিয়ে এক পেট জল খেয়ে একটু খন্নিবৃত্তি হলো। তো হঠাৎ মনে হলো, আরে যার নৌকায় চড়েছি তার নামটাই তো জানি না। জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমার নাম কি? সে বললে, কর্তা আনন্দ। আমি বললাম, উপাধি? উপাধিটা কি কর্তা? আমি বললাম, উপাধি? বলে, আমি তো জানি না কর্তা। আমি দেখলাম আর ঘাঁটিয়ে লাভ নেই। ঠিক আছে, আনন্দ নৌকায় চড়ে চলছি। নৌকা চলছে চলছে, আমাদের খিদে পেয়েছে, ওর খিদেও নেই ঘুমও নেই, ও নৌকা চালিয়েই চলেছে চালিয়েই চলেছে। কখন যে আমরা দুজন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ আনন্দ খুব জোর চিৎকারে ঘুম ভেঙে গেল। দেখি আনন্দ প্রচন্ড চেঁচাচ্ছে আর চেঁচিয়ে বলছে, কর্তা কর্তা, ওই পূর্বাকাশটা দেখুন কর্তা, লালে লাল লালে লাল, ওই সূর্য ওঠে, ওই সূর্য ওঠে। আর আর ওই পাড়ের গাটা, ওই পাড়ের গাটা আমাদের গ্রাম, আপনার অচেনা গ্রাম। বললাম, গ্রামের নাম কি আনন্দ? আনন্দ বললে, গায়ের নাম? গায়ের নাম আনন্দ কর্তা, আনন্দ। সেই আনন্দের খোঁজেই তো আমরা যেটা পয়সা দিয়ে কিনে যাই, সেটা পাওয়ার ব্যবস্থা এই সিদ্ধার্থ সৌমিত্র এরা সকলকে নিয়ে করে, যেটা পয়সা দিয়ে পাওয়া যায় না। পয়সা দিয়ে সুখ পাওয়া যায়, আনন্দ শান্তি পাওয়া যায় না। সেই শান্তির খোঁজে আপনারা রবীন্দ্র ভারতী সোসাইটিতে আসেন, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমরাও এসছি আজ আনন্দের খোঁজে এসছি। এবারে একটা অন্যরকম ব্যাপার হোক, বৌমা খুড় শ্বশুর দুজনে একটা নাচ নাচুক। বৌশালী কিন্তু ভুবনের ছাত্রী, ঠিক আছে? নেই, যা দেখছেন সব কিন্তু স্পন্টেনিয়াস এবং আপনাদের ভালোবাসায় উতরে যাচ্ছে। এবং আমি জানি শেষ অবধি উতরে যাব, কারণ আপনাদের শুভেচ্ছা আমাদের মাথার উপরে আছে, আশীর্বাদ আছে। তোমার ছবি নীল আকাশে সবুজ ধানের খেতে, তোমার ছবি ঘুরিয়ে পেলাম একলা পথে, তোমার ছবি নদীর জলে কেউ করে থই থই, তোমার ছবি শিউলি তলায় ঝুলিয়ে আছে। তোমার ছবি আলোয় আলোয় গান করে গান গায়, তোমার ছবি শুকনো পাতায় পুরোর বিছানায়, তোমার ছবি আলোয় আলোয় স্নান করে গান গায়, তোমার ছবি শুকনো পাতা তোর বিছানায়, তোমার ছবি পাতায় পাতায় বৃষ্টি হয়ে ছাড়ে, তোমার ছবি পাতায় পাতায় বৃষ্টি হয়ে ছাড়ে। সেই ছবিটা মনের মধ্যে গুঞ্জরিত এত যে এত সব কিছু মধ্যে তুমি
করা মাঝে একটা ছবি ওই নদীটার ব্যস্ত খেয়ালে একটা ছবি একটু ছায়া ধুধু পড়া মাঝে একটা ছবি ওই নদীটার ব্যস্ত তোমার ছবি টানিয়ে রাখি ভাঙামাটির ঘরে তোমার ছবি টানিয়ে রাখি ভাঙামাটির ঘরে তোমার ছবি আছি একটা গোটা জীবন ধরে তোমার ছবি আছি একটা গোটা জীবন ধরে গোটা জীবন ধরেও রবীন্দ্রনাথের ছবিটা আঁকতে পারি না। দুটো দাগ দিলেই তো রবীন্দ্রনাথ হয়ে যায়, কিন্তু লোকটাকে কতটুকু জানতে পেরেছি, কতটুকু চিনতে পেরেছি, কতটুকু নিতে পেরেছি বুকে তার দর্শন, এটাই হলো আসল কথা। গানটি লিখেছিল রামচন্দ্র পাল, আমি সুর করেছিলাম, এটা গেয়েছিল জয়তী চক্রবর্তী। আমার ভীষণ প্রিয় এই গানটা। কবি কি করে তোর ওই গানটা গা। আচ্ছা, কবিরের স্ত্রী আর কবিরের পুত্র তুলি আর বুঝায়, কোথায় তারা? একটু এসো ভাই, বৌমা এসো। বুঝে গেল সুরে সুরে গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই, সুরে সুরে গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই। প্রতিদিন সকাল সূর্যমুখী, প্রতিটি মানুষ অনেক সুখী, প্রতিটি সকাল সূর্যমুখী, প্রতিটি মানুষ অনেক সুখী। ভালোবাসা আর বিশ্বাস প্রতিটি সকাল হোক রোদ্দুর খালি আবার
আসলে আমরা যারা গান বাজনা করি আমাদের মনের কথা হবে এটা। তরুণ সিনহার লেখা আমার সুর করা এই গানটি, এটা বিশেষ করে যে সঞ্চারিটা একবার দেখুন। প্রতিটি সকাল হোক মাথার উপর নীল আকাশ, মানুষের বুক ভরা ভালোবাসা আর বিশ্বাস। প্রতিটি সকাল হোক রোদ্দুর রাখালিয়া মাসে, পৃথিবীর সব ঘরে সকল শিশুর মুখে হাসি। এটাই তো আমাদের চাওয়া, তাই না? এটাই গানে গানে বলা। আচ্ছা, ও একটা কবিতার সঙ্গে করবে। কে চালাবে? হ্যাঁ, চালাবার ব্যবস্থা করো। ও নিচ্ছলের স্বপ্নভঙ্গ। আসলে কবিগুরুর জায়গায় এসে এই মঞ্চে দাঁড়িয়ে কবিগুরুকে স্মরণ না করাটা পাপ। আগেও আমরা স্মরণ করলাম দাদারি সুরে, রামচন্দ্র পালের সুরে। এবারে আমরা প্রত্যক্ষভাবে গঙ্গা জলে গঙ্গা পুজো করছি। আজিয়ে প্রভাতী রবির কর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ধর ধর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে দ্বার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আদিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব, এসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধনের ভালো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনের ধনির আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনির মধুর
বাবাই একটা গা এটা সুব্রতনাথ মুখোপাধ্যায়ের লেখা, আমার সুর করা। আসলে সব কথার মধ্যেই একটা জীবনের কথা আমাদের গানে থাকে, চেষ্টা করি সেটা ব্যক্তি গান। আসলে সবকিছুর মধ্যে আমার বড় ভাই মানে আমার ঠাকুরদার কথা হয়নি। আমার ঠাকুরদাকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি, আমার বাবাও তাই। আর আমার বাবারই সুর বোধহয় সুব্রত বাবুর কথা, সুব্রতনাথ মুখোপাধ্যায়ের লেখা। আমার ঠাকুরদা মানে আমার বড় ভাইয়ের খুব ফেভারিট এই গানটা, আমারও ভীষণ কাছের গান। আমি আবার আসবো বলে পাথরের গায়ে নাম লিখে দিলাম, আমি আবার গাইব বলে মনের সব সুর রেখে গেলাম। আমি আবার আসবো বলে পাথরের গায়ে নাম লিখে দিলাম, আমি আবার গাইব বলে মনের সব সুর রেখে গেলাম। আসবো বলে পাথরের গায়ে নাম লিখে দিলাম।
স্বামী স্ত্রীর জুটি এরকম দেখাই যায় না। আমার বৌমা এবং ছেলে অসাধারণ। আমরা আসলে এইরকমই অভ্যস্ত, বাকিতে এরকম নাচে গানে মেতে থাকি, আনন্দ করি। আমাদের জীবনটা এইরকমই, ওই যে আনন্দ, আনন্দ ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। কবির একটা হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথকে তো মনে করলাম, স্মরণ করলাম। তিনি তো আমাদের যাপনে মননে সর্বত্রই। তিনি আমাদের আশা, ভরসা, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা, নিঃশ্বাস প্রশ্বাস সবই রবীন্দ্রনাথ। আর একজন যাকে স্মরণ না করলে আমাদের সংস্কৃতি অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। তারই একটি কবিতা আমার ক্যারিয়ার, তার নির্বাচিত কিছু অংশ আমি নৃত্যাভিনয় করব। প্রসঙ্গত এই আবৃত্তিটি আমারই বলা, রেকর্ডিং করা, এবং বাবাই মানে কৌস্কাব এটি সঙ্গীতায়োজন করেছে এবং ওই শব্দ গ্রহণও করেছে। এই পারিবারিক সূত্র থেকেই যাচ্ছে, তাই এটাই নাচছি। আর একটু ধৈর্য ধরে বসে, এরপরে আর একটা গান হবে, তারপরে শেষ করে দেবো। খুব বেশিক্ষণ আপনাদের সময় নেব না। প্লিজ বিয়ার উইথ আস ফর সাম মোর টাইমস। সুজয়, বকান, চলো রেডি? বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। দোষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকন, তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। আমি বলি প্রিয়ে, হাতে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দু না কন আড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাছা। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুগের কবি গঠিত রে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষে হৃদ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। বন্ধু, বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। হার কালি হলো শাখাতে নারিদু, তবু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধি ছেড়েছে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বন ছিঁড়ে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস। এবারে তাও ফসকালে ফুল নেতা আর হবি নে যে হয়। বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়, গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস তোর ফুটো ঘরটাও ছে নয় পস্তা বিশেষ কালে। বোঝে না যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে না তো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে চুরি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ,
চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান, তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কোথা হাতের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা তো এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। মার বুক হতে ছেড়ে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে খাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঠেকে দেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না গো মাথায় বন্ধু, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু। যাহারা আছো সুখে, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস। যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। মনে হলো ৭০ পেরিয়ে গেছে, ধপাস করে পড়েছে, ধপাস করে উঠছে। আমাদের শেষ অনুষ্ঠান করছি। হ্যাঁ একটা যাত্রার গান হোক। আপনারা চারদিকে প্রত্যক্ষ করছেন, বিশেষ করে বাংলাদেশে ধর্মে ধর্মে হানাহানিটা যেন আমাদের একটা ব্যাধির মতো হয়ে গেছে। কখনো এখানে, কখনো ওখানে, কোথায় অন্য কোনো দেশে একটা ব্যাধির আকার নিয়েছে। ১৯৯২ সালে যখন এখানে এক বিশাল দাঙ্গা হয় ভারতবর্ষে, তখন কলকাতার কিছুটা শিল্পীরা মিলে আমরা একটি গান তৈরি করে তার ভিডিও শ্যুট করে দূরদর্শনকে দিই, এবং দূরদর্শন সেটি প্রত্যেক দিন ৮ বার ১০ বার করে দেখাতো। সুব্রতনাথ মুখোপাধ্যায়ের লেখা আমার সুর। তাতে অংশগ্রহণ করেছিল অজয় চক্রবর্তী, রশিদ খান, অমৃত সিং অরোরা, সুচিত্রা মিত্র, রুমা গুহ ঠাকুরতা, কে নয়, ভূপেন হাজারিকা, হেমন্তী শুক্লা, সবাই। আমি আমার অক্ষম গলায় চেষ্টা করছি গানটি গাওয়ার, একটু রিভার্বটা বাড়াবো। ওই আকাশে একটাই রং, পাখিদের একটাই গান, জীবনে একটাই শেষ আমাদের, একটাই দেশ। বাইবেল একটা, একটাই গীতা, কোরআন একটা, এই ধরায়। বাইবেল একটা, একটাই
পরিবারের তরফ থেকে আপনাদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। 2 মিনিট সাহেব সময় চেয়েছে। আমার যেটা অবাক লাগলো, এরা 3 জন কিন্তু আগে ঠিক করেনি যে নাচবে। হঠাৎ ওই বলে না, হঠাৎ কবি বললো বার খেয়ে গেছি, তা হঠাৎ নাচতে আরম্ভ করলো 3 জন। দেখে বোঝার উপায় আছে যে ওরা প্রথমেই নাচটা নাচবেই হবে। একটু জোরে করতালি হোক, কারণ তাদের সঙ্গীত ছাড়া তো এতটা প্রাণ পেত না আমাদের। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। শুভরাত্রি। সকলকে ধন্যবাদ রবীন্দ্রভারতী সোসাইটির পক্ষ থেকে। আপনারা যেমন ছিলেন আমাদের সঙ্গে ঠিক সেরকমই থাকবেন। আর আমরা থাকলেই আমরা এই রকম কল্যাণদার মতো যারা আছেন আমাদের সোসাইটিকে ভালোবাসেন, আমরা এদের সব সময় কাছে পেয়েছি, ভবিষ্যতেও পাবো, আমরা এই আশা রাখি।